হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো তো? আশা করছি সবাইকার প্রিপারেশন খুব ভালো চলছে। এবং আমরা যে ম্যাথের যে চ্যানেলটি শুরু করেছি এবং ম্যাথের ফান্ডামেন্টাল ভাবে সমস্ত চ্যাপ্টারগুলোকে জানার যে ভিডিও পরপর যে ভিডিওগুলি আনতে চলেছি, তার আজকে চতুর্থ ভিডিওটি আমরা নিয়ে এসেছি, অবশ্যই পার্সেন্টেজ বা শতকরার উপর। আগে আমরা পার্সেন্টেজের অনেক কিছু জেনেছি, আজকে আমরা বেসিক্যালি ফোকাস করব পার্সেন্টেজের প্রোডাক্ট স্টেবিলিটি রেট এবং আরো অন্যান্য ধরনের কিছু অঙ্কের উপর। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো ক্লাসটি শুরু করার আগে আজকের কোডটা দেখে নেওয়া যাক। আজকের কোডটা বলছে দেয়ার ইজ নো এলিভেটর টু দি সাকসেস, ইউ হ্যাভ টু টেক দ্য স্টেয়ার্স। মানে সাকসেস পাওয়ার জন্য আমাদের কোনো সহজ পন্থা কিছু নেই, ঠিক আছে? তুমি যে পরিশ্রম করবে, যে যতটা পরিশ্রম করবে, সে ততটা সাকসেস যাবে। বা বাংলায় এই কোডটার আরেকটা আছে, চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না। যাক, আজকের প্রথম অঙ্কটি দেখে নেওয়া যাক। তো আজকের প্রথম অঙ্কটি আবার পুনরায় আগের দিন আমরা এই ধরনের একটি অঙ্ক করেছিলাম যে এতগুলি গরু আছে, এতগুলি ছাগল আছে। যদি তোমাদের মনে থাকে, নাহলে ভিডিওটি আবার তোমরা আগের দিনের লিঙ্কে গিয়ে দেখতে পারো। আমি লিঙ্কটি ভিডিওটি ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তাহলে অঙ্কটি কি বলছে দেখা যাক। Population of a town is at 1,30,000 if males are increased by 11% and females are increased by 16%, then population is increased by 17,800 after 1 year. What was the initial number of males in town? আচ্ছা, আজকে আমি অঙ্কগুলি বাংলাতেও তোমাদের জন্য নিয়ে এসেছি। তো দেখা যাক বাংলা কি বলছে। একটি শহরের জনসংখ্যা ছিল 1,30,000। যদি পুরুষ ও মহিলাদের সংখ্যা যথাক্রমে 11% ও 16% বৃদ্ধি পায়, তাহলে এক বছর পর শহরটি জনসংখ্যা 17,800 বৃদ্ধি পায়। তাহলে শহরটিতে পূর্বে কতজন পুরুষ ছিল? তো চলো দেখে নেওয়া যাক এটা কিভাবে করব। ইনিশিয়াল পপুলেশন ছিল 1,30,000। ওকে, তাহলে 1,30,000 এর মধ্যে কিছু মেল ছিল, কিছু ফিমেল ছিল। আমরা জানি না কোনটা কতটা ছিল। এবার বলেছে মেল 11% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, ফিমেল 16% বৃদ্ধি পেয়েছে। 16টাকে আমরা কি করেছিলাম আগে দিন, 11% প্লাস 5% এইভাবে ভেঙে নিয়েছিলাম। তো আপাতত এই 5%টা আমরা মনে রাখবো না, আমরা মনে করি 11%ই ফিমেল বৃদ্ধি পেয়েছে। তাহলে ওভারঅল মেল ও 11% বৃদ্ধি পেয়েছে, ফিমেল ও 11% বৃদ্ধি পেয়েছে। যদি 11% করে বৃদ্ধি পায়, তাহলে শহরটি পপুলেশন কত বাড়ছে? 1,30,000 এর 11% মানে 11/100, পার্সেন্টেজ মানে 1/100। তো 0000 টার্মিনেটেড 14,300। তাহলে 14,300 হচ্ছে আমাদের বাড়ার কথা, কিন্তু আমাদের বাড়ছে কত? আমাদের বাড়ছে 17,800। তাহলে এক্সট্রা কত আমাদের বেড়েছে? এই 11%টা বাদ দিয়ে আমাদের এক্সট্রা কত বেড়েছে? না, 14,300। তো এটা কত আসছে? 3,500। তো 3,500 হচ্ছে আমাদের এক্সট্রা বেড়েছে। এবারে 3,500টা কার ভ্যালু? না, এই যে এখানে 5%টা বেড়েছিল তার ভ্যালু হচ্ছে 3,500। তাহলে 1% এর কত ভ্যালু? 5 দিয়ে এটাকে কাটলে 700 হবে, 700। 1% দেখো তোমরা, আগের বার ক্যামেরাটা ফ্রিজ হয়ে গিয়েছিল, মানে স্টপ হয়ে গিয়েছিল, তাই হচ্ছে ভিডিওটা রেকর্ড হয়নি, তাই আবার এটা লিখে নিয়েছি। দেখো আমরা করেছিলাম ইনিশিয়াল পপুলেশন ছিল 1,30,000, মেলের পার্সেন্টেজ বেড়েছিল 11%, ফিমেল বেড়েছিল 11%, মানে 16% টোটাল। 11% প্লাস 5% এইভাবে আমরা ভেঙে নিয়েছিলাম। তাহলে 1,30,000 এ 11% কত হয়? 14,300। 14,300 পপুলেশন বেড়েছে, কারণ 11% এটাও বেড়েছে, 11% এটাও বেড়েছে। তাহলে 14,300 বেড়েছে, কিন্তু অরিজিনালি আমার বেড়েছে কত? 17,800। তাহলে 14,300 যখন আমার বেড়েছে, কিন্তু অরিজিনালি 17,800 বাড়ার কথা ছিল, তাহলে এক্সট্রা কত বেড়েছে? না, 3,500 এক্সট্রা বেড়েছে। এই এক্সট্রা যে 3,500 বেড়েছে, সেটাই তো আমাদের 5%-এর সমান। সেটাই আমাদের 5%-এর সমান। তাহলে 1% কত হবে? 700। আচ্ছা, 1% যদি 700 হয়, তাহলে 100% কত হবে? না, 70K বা 70,000। তাহলে 100% হবে আমাদের 70,000। এই 70,000টা কি ইনিশিয়াল মেল পপুলেশন? না, এই 70,000টা হচ্ছে ইনিশিয়াল ফিমেল পপুলেশন। ইনিশিয়াল ফিমেল পপুলেশন, ফাইনাল নয়। ফাইনালটা করার জন্য তাহলে আমাকে 100, মানে এটার সাথে আবার 16% অ্যাড করে যোগ করতে হতো। 16% বের করতে হতো, ওটা আসতো তোমার ওই 10,200 মতন। তাহলে ফাইনাল পপুলেশন হতো তোমার 18,200 ফিমেলের। কিন্তু এটা আমাদের কি বেরোলো? ফিমেলের ইনিশিয়াল পপুলেশন। তাহলে মেলের ইনিশিয়াল পপুলেশন কত হবে? না, মেলের ইনিশিয়াল পপুলেশন হবে 1,30,000
মাইনাস 70,000 করলে 60,000 হয়ে যাবে আমাদের মেলের ইনিশিয়াল পপুলেশন। তো চলো পরের অঙ্কটি দেখে নেওয়া যাক। তো দেখা যাক, বলছে পপুলেশন অফ এ টাউন ইজ 12,400 if males are increased by 7% and females by 13%, then population becomes 13,568 after 1 year. Calculate initial number of males in the town. বলছে একটি শহরের জনসংখ্যা 12,400, যদি পুরুষের সংখ্যা 7% বৃদ্ধি পায় ও মহিলাদের সংখ্যা 13% বাড়ে, তাহলে জনসংখ্যা হয় 13,568। এক বছর পূর্বে পুরুষের সংখ্যা কত ছিল? আবার আমরা সেই টাইপেরই ম্যাথ নিয়ে এসেছি। তো এখানে দেখে নিতে হবে পূর্ববর্তী জনসংখ্যা কত ছিল না 12,400। এর মধ্যে কিছু মেল ছিল কিছু ফিমেল ছিল। তো মেলের পার্সেন্টেজ বেড়েছে 7, আচ্ছা ফিমেল বেড়েছে 13%, মানে 7 প্লাস 6। তো ইনিশিয়াল যদি 7% বাড়ে তাহলে 12,400 7% হয়। 12,400 ইন্টু 7/100 0 24 সাথে 168, হাতে রইল 1, 7 একে 7 আর একে 8, 868 আসবে দেখো। আচ্ছা তো 868 বেড়েছে। আর কত বাড়ার কথা ছিল? এখানে কত বাড়ার কথা ছিল সেটা দেওয়া নেই, কিন্তু বেড়ে কত হয়েছে সেটা দেওয়া আছে। তো সুতরাং এটা থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে বুঝতে পেরে যাবো যে কত বাড়ার কথা ছিল। বাড়ার কথা ছিল 8 6 1 1 1168 বাড়ার কথা ছিল। এবং কত বেড়েছে না 868 বেড়েছে। তো আরো কত বাড়তে হবে বাই 6% এর ভ্যালুটা কত না এটা থেকে আমরা 868 বাদ দেব। তো কত হবে 300। তো 6% এর ভ্যালু হচ্ছে 300, 1% এর ভ্যালু কত না 50, তাহলে 100% এর ভ্যালু কত না 5,000। তো শহরে আগে মেয়ে কতগুলি ছিল না 5,000টা মেয়ে ছিল আগে শহরে। এবং তাহলে ছেলে কতগুলো ছিল? ফিমেল ছিল 5,000টা। তো মেল ছিল সুতরাং 12,400 মাইনাস 5,000 করলে অ্যান্সারটা আমাদের আসবে 7,400। তো আমাদের অ্যান্সার কত এলো 7,400। আচ্ছা তো পরের অঙ্কটি দেখে নেওয়া যাক। পরের অঙ্কটি বলছে ইন এ টেস্ট এ স্টুডেন্ট গেটস 30% মার্কস and failed by 25 marks and another student gets 40% marks and secured 45 marks more than the essential minimum pass marks. What was the minimum pass marks? বাংলা একবার বুঝে নেওয়া যাক। কোন পরীক্ষায় এক ছাত্র 30% নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল হয় এবং অন্য এক ছাত্র 40% নম্বর পেয়ে 45 নম্বর বেশি পায় পাস মার্ক থেকে, তাহলে পরীক্ষাটির ন্যূনতম পাস নম্বর কত? তো যারা এটা করতে চাও তারা ভিডিওটি পজ করে সলভ করার চেষ্টা করতে পারো। আমি এটা শুরু করছি। তো আমাদের ইকুয়েশনটা কি হবে? 30% নাম্বার পেয়েছে এবং সে পাস মার্কস পায়নি, পাস মার্কস তার থেকে এখনো 25 নম্বর উপরে, সুতরাং তাকে যদি আমি 25 নম্বর দিয়ে দিই তাহলে সে পাস করে গেল। আবার আরেকটি ছেলে 40% নাম্বার পেয়েছে কিন্তু সে 45 নম্বর বেশি পেয়েছে পাস মার্কস থেকে, তাহলে 45 নম্বর যদি আমি তার থেকে কমিয়ে নিই তাহলে তার নাম্বারটাও পাস মার্কস এর সমান হয়ে গেল। আচ্ছা এই দুটোই কি পাস মার্কস নয়? হ্যাঁ এই দুটোই পাস মার্কস। এবার যদি আমি 30% কে যদি এদিকে নিয়ে যাই তাহলে এটা কত হয়ে যাবে? বেসিক্যালি 40% মাইনাস 30% সমান 10%, আর 45টা যদি এদিকে আসে তাহলে এটা কত হবে? 25 প্লাস 45 সমান 70। তাহলে 1% সমান কত না 7, 1% সমান 7 চলে এলো। তাহলে আমার কাছে কি জানতে চাইছে? যে পরীক্ষাটি কত নম্বরে ছিল জানতে চাইছে। যদি পরীক্ষাটি কত নম্বরে ছিল জানতে চাইতো তাহলে আমি 100% বের করে দিতাম এবং 700 অ্যান্সার চলে আসতো। কিন্তু আমার কাছে জানতে চাইছে যে পরীক্ষাটির ন্যূনতম পাস মার্কস কত। আচ্ছা এটা বা এটা কি ন্যূনতম পাস মার্কস নয়? তাহলে আমি 1% ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলেই আমি ন্যূনতম পাস মার্কসটি পেয়ে যাব। তাহলে 30% মানে 30% জায়গায় 7 প্লাস 25, 30 প্লাস 7 কত হয়? 210 প্লাস 25 করলে 235। আচ্ছা এটা থেকে দেখা যাক 40 ইন্টু 7 করলে 280 আসে, 280 মাইনাস 45 করলে 235 আসে। তো পরেরটা আমরা জেনে নেবো প্রোডাক্ট স্টেবিলিটি রুল। যেমন আমরা দেখেছি সাকসেসিভ ইনক্রিমেন্ট তারপর স্টুডেন্ট প্রবলেম গুলো, সেরকমই প্রোডাক্ট স্টেবিলিটি রুল একটা আলাদা অংশের উপর আসে। তো এখানে বেসিক্যালি ফোকাস করা হয় যে কোনো একটা জিনিসের দাম এত % বৃদ্ধি পেলো তাহলে তার
খরচা অপরিবর্তিত রাখতে তার ব্যবহার কতটা কমাতে হবে, বা ক্ষেত্রফল বা তোমার হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি পেলো, প্রস্থ এত পার্সেন্ট হ্রাস পেলো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে আমরা কি করব? তো সেক্ষেত্রে দেখো এখানে সবসময় হচ্ছে আমাদের দুটো জিনিসের প্রয়োজন, যেমন এরিয়া ইকুয়ালস টু কি লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থে যদি বৃদ্ধি ঘটে তাহলে ব্রেথে অবশ্যই হ্রাস ঘটাতে হবে। তো সেটা কিভাবে হয় না, ধরো লেন্থে বলে দেওয়া আছে, একটা অঙ্ক তোমাদের করে দিচ্ছি, যে লেন্থে ধরো 25% বৃদ্ধি ঘটেছে ইনক্রিমেন্ট, তাহলে এরিয়া কনস্ট্যান্ট রাখতে তোমার ব্রেথ কতটা কি করতে হবে, কতটা কমাতে হবে। তো 25% বৃদ্ধি ঘটেছে, তার মানে 100 যদি আগে আমার লেন্থ থাকে, তাহলে 100 থেকে বেড়ে 125 হয়ে গেছে, বা এরিয়াটা এখানে ধরা হচ্ছে 100 আছে। 100 যদি আমার আগে এরিয়া হয়, 25% যদি লেন্থ ইনক্রিমেন্ট হয়, তাহলে এরিয়াতেও আমার 25% ইনক্রিমেন্ট হবে, তাহলে 125 হয়ে গেছে। এরপর আমাকে 125 থেকে এখানটা কি 100ই করতে হবে। সুতরাং আমাকে কি করতে হবে না, আমাকে 25 কমাতে হবে। কতই কমাতে হবে? 125-এ কমাতে হবে। আমার ক্ষেত্রফল প্রথমে 100 ছিল, 25% বেড়ে 125 হয়েছে, আমাকে 125 থেকে আমার আবার 100ই চাই। তো আমাকে কি করতে হবে না, আমাকে 25 কমাতে হবে। কিসের উপর কমাতে হবে? 125 থেকে 25 কমাতে হবে, ইন্টু 100% করে দেবো পার্সেন্টেজ আনার জন্য, 5-এ 20-তে। তো আমাকে কি করতে হচ্ছে, এখান থেকে এখানে নিয়ে যেতে গেলে 20% কমাতে হচ্ছে, এখানে 25% বাড়াতে হচ্ছিল, এখানে 20% কি করতে হচ্ছে, কমাতে হচ্ছে। তো এটাই আমরা দেখে নেবো একটা শর্টকাট মেথডের উপর। প্রথমে আমাকে জেনে নিতে হবে যে কত পার্সেন্ট বাড়াতে বলছে, না 25% বাড়াতে বলছে। এই 25%-এর আমার কি ফ্র্যাকশনে কনভার্সন চাই। প্রত্যেকটা যতগুলি ইম্পর্টেন্ট ফ্র্যাকশন আছে তার একটি ভিডিও আমি করেছি, তো এই ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা যারা ভিডিওটি এখনো দেখে থাকোনি তারা ভিডিওটি গিয়ে দেখতে পারো। তো চলো 25%-এর তাহলে আমরা ভ্যালুটা জেনে নিই, কত 1/4। তো 1/4 কি হয়েছে, তোমার ইনক্রিমেন্ট হয়েছে। তো সুতরাং ডিক্রিমেন্ট অবশ্যই হবে কি, এর হরে যত লেখা আছে, তোমার ডিনোমিনেটরে যত লেখা আছে তার সাথে আমি উপরের সংখ্যাটা মানে 1 লেখা আছে নিউমিনেটরে, এই দুটো যোগ করে নিচে লিখে দেবো, এবং উপরে যেটা লেখা থাকবে সেটাই তোমার উপরে চলে আসবে। 1-এর 5 কি করতে হবে, কমাতে হবে। 1-এর 5 মানে বেসিক্যালি কত পার্সেন্ট হয়, 20% হয়। বোঝা গেল? আরেকবার বলে দিই, যেটা আমার বাড়িয়েছে, যেটা বলা আছে, যেটা বাড়িয়েছে বলা আছে, এই ফর্মুলাটা শুধুমাত্র বা এই শর্টকাট মেথডটা শুধুমাত্র বাড়ানো হলে তবেই কাজ হয়। 25% যদি তোমার বাড়ানো হয়েছে, তাহলে হচ্ছে কত বাড়ানো হয়েছে, 1/4 বাড়ানো হয়েছে। 1/4 যখনই বাড়ানো হয়েছে, তাহলে কত কমাতে হবে না, 4 4 প্লাস উপরের 1 করে নিচেরটা 5 হবে, এবং উপরের একটা উপরে বসে যাবে। এই 1-এর 5 কার সমান না 20%। তো 20% কি করতে হবে না, ডিক্রিমেন্ট করতে হবে। তো দেখা যাক এই প্রোডাক্ট স্টেবিলিটি রুলের উপর বেস করে একটি অঙ্ক। If length of a rectangle is increased by 16 whole 2 by 3%, then what percent reduction in breadth is required to maintain area constant? বাংলায় পড়ে নেওয়া যাক, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16.23% বৃদ্ধি পায়, তাহলে প্রস্থে কত শতাংশ হ্রাস ঘটাতে হবে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে। সেম টাইপের অঙ্ক। তো 16.23% এর ভ্যালু কত হয় এটা আমাকে আগে জেনে নিতে হবে, ওটাই বাড়ানো হয়েছে না, এর ভ্যালুটা হয় 1/6। তাহলে 1/6 বাড়ানো হয়েছে মানে আমাকে কি করতে হবে, 6 প্লাস 1 কত, 7, উপরে কত আছে, 1 আছে, 1/7 কমাতে হবে। তো 1/7 মানে কত পার্সেন্ট, 1/7 মানে 14 হোল 2/7%, অথবা এটা কোথাও 14.14ও লেখা থাকতে পারে, 14 হোল 2/7%। তো দেখতে পারো যে, তো দেখে নাও যে এই ধরনের অঙ্কগুলো আমরা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি। এরকম আরো মজাদার অঙ্কের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। অঙ্কটা বলছে, if base radius of a right circular cone is decreased by 12.5%, then what percent increment in height is required to maintain CSA মানে হচ্ছে কার্ভড সারফেস এরিয়া, মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কনস্ট্যান্ট। বাংলায় পড়ে যাক, যদি একটি শঙ্কুর ব্যাসার্ধ 12.5% হ্রাস পায়, তাহলে শঙ্কুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা কত বাড়াতে হবে। আমরা কি জেনেছিলাম যে এরিয়া ইকুয়ালস টু এল ইন্টু বি। তো একটা জিনিস বাড়লে অন্য জিনিসটা কমে, এবং আমরা আমাদের শর্টকাট মেথডের মাধ্যমে কি শিখেছিলাম, যে যেটা বাড়ে, সাপোজ 1/x বাড়ছে, তো এখানটায় 1/x+1 হয়ে যায়।
এই উপরেরটাতেই থাকে, বা আরো ভালোভাবে বলতে গেলে y/x যদি হয় এটা, তাহলে এটা x প্লাস ওয়াই উপরে y হয়ে যায়। তো দেখো 12.5% মানে কি, বেড়ে 12.5%, 1/8 হয়েছে। তো তার মানে আগে উপর, এখানে যদি এখন উপরে 1 থাকে, আমি কি বলেছিলাম যে আগে উপরে নিশ্চয়ই 1 থাকবে, এই 1টা এখানে বসে যায়, এখানে 2 তাহলে এখানে 2 বসতো। আচ্ছা, এর সাথে কিছু একটা যোগ হয় তবে এটা হয়েছে, তো এর সাথে কত যোগ হলে 8 হবে না, 8 - 1 করলে আমরা 7 পাবো। তো যদি এখানে বলেছে যে কি ডিক্রিজ করেছে, রেডিয়াসটা ডিক্রিজ হয়েছে, তো রেডিয়াসটা ডিক্রিজ যখন হয়েছে তাহলে আমাদের হাইট কত পার্সেন্ট বেড়েছে, না হাইট 1/7 বেড়েছে। 1/7 মানে আমরা জানি 14 হোল 2/7%। দেখো যখন এই ধরনের অঙ্কগুলো বলবে তো তখন আমরা এটা দেখবো না যে তার ফর্মুলাটা কি, পাই আর স্কয়ার এইচ না 2πr/h না 2πr/l না πr/l, এসব কিছু দেখবো না। আমাদের এখানে কাজ কি, আমাদের এখানে দুটো ভ্যালু দরকার, আমরা এখানে দুটো ভ্যালু পেয়েছি। এখানে এরিয়া বাড়ছিল মানে কি, রেডিয়াস আর হাইটের কিছু চেঞ্জ হচ্ছিল, তো রেডিয়াস হলে হাইট চেঞ্জ হবে, হাইট হলে রেডিয়াস চেঞ্জ হবে। তো এখানে আমাদের কোনো আর স্কয়ার টার স্কয়ারে কিছু এসব দেখার দরকার নেই। আমাদের এই ফর্মুলা কি হবে, এটা একবার বেসিক মেথডে বুঝে নেওয়া যাক। 12.5 মানে 1/8, মানে 12.5% কি হয়েছে না ডিক্রিজ হয়েছে। তো 12.5% ডিক্রিজ হয়েছে মানে 8 থেকে ভ্যালুটা 7 হয়েছে। তো 7 থেকে ভ্যালুটা 8 করতে হলে কি করতে হবে, না 1 বাড়াতে হবে। 1 কতই বাড়াতে হবে, 1 বাড়াতে হবে 7 ইন্টু 100। তো এটা হচ্ছে আমাদের নর্মাল মেথড। আচ্ছা, পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। পরের অঙ্কটা সেম টাইপেরই উপর, শুধু চিনির দ্রব্যমূল্য বৃদ্ধি। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখতে পারো। অঙ্কটা ভালো করে পড়া যাক। Price of sugar is increased by 20%, then a man should reduce his consumption by what percent to make his, এটা his হবে, to make his expenditure constant. যদি চিনির মূল্য 20% বৃদ্ধি পায় তবে এক ব্যক্তিকে তার খরচা অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে। তো দেখো এখানেও কি, এখানেও হচ্ছে আমাদের যে প্রাইস বা এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার সমান হচ্ছে প্রাইস অফ সুগার প্লাস প্লাস হচ্ছে আমার কনজাম্পশন। তো সুগারের প্রাইস কি হচ্ছে না বাড়ছে, কনজাম্পশন তাহলে কি হবে না কমবে। আমার এটা যদি আমাকে কনস্ট্যান্ট রাখতে হয়, এটা বাড়বে এটা কমবে। তো এটা প্রথমে দেখে নেওয়া যাক কিভাবে আমরা আমাদের শর্ট ট্রিক্সে করছিলাম। তো ইনক্রিজ বাই 20%, 20% বাড়ছে মানে 1/5, এটা আমাদের কত হয়ে যাবে 1 + 5/6, 1 + 5 মানে তলে 6, আর উপরে 1টা উপরে 1 বসে যাবে। তো এটা ডিক্রিমেন্ট হবে, 1/6 মানে বেসিক্যালি 16 হোল 2/3%। আর যদি এভাবে বুঝতে অসুবিধা হয় সে বেসিক মেথডটাও ট্রাই করতে পারে। বেসিক মেথডটা কি বলছে না, 100 থেকে ভ্যালুটা বেড়ে 120 হয়েছে। আগে কেউ যদি 100 টাকায় চিনিটা কিনতো, এখন সে 120 টাকা তার দাম হয়ে গেছে, কিন্তু সে দোকানে 100 টাকায় নিয়ে গেছিল। তাহলে সেই দোকানে যদি 100 টাকায় নিয়ে যায়, তাহলে তাকে কি করবে দোকানদার, তাকে তো সে বলবে না যে ফিরে চলে যাও, তাকে সে কি করবে, তাকে সে 20 টাকা চিনিটা সে তুলে নেবে। তাহলে 20 টাকা চিনিটা সে তুলে নিচ্ছে মানে 20 টাকা সে দামটা কমাতে চাইছে। 20 টাকা দামটা কত কমাতে চাইছে না 120 কমাতে চাইছে। তাহলে 100 টাকায় কত কমাতে চাইবে, 20/120 ইন্টু 100। তো দেখবে এটা 6 আসবে, এটা করলে আসবে 16 হল 2/3%। পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটিও সেম টাইপেরই অঙ্ক। পরের অঙ্কটা বলছে যে প্রাইস অফ এ সিনেমা টিকিট ইজ ₹50 and it is reduced by 20%, but its revenue collection is increased by 25%. What is the percentage increment in ticket sale? দেখো এখানে জেনারেল মেথডের মাধ্যমে এই অঙ্কটা করতে হবে। আচ্ছা, বাংলাটা আগে একবার পড়ে নি। যদি সিনেমার টিকিটের মূল্য 50 টাকা হয় এবং তা 20% কমানো হয়, তাও রেভিনিউ 25% বৃদ্ধি পায়, তাহলে টিকিটের বিক্রি কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের যে এরিয়ার জায়গায় হয়ে যাবে রেভিনিউ, লেন্থের জায়গায় হয়ে যাবে আমাদের কি টিকিট প্রাইস, আর ব্রেডের জায়গায় আমাদের কি হয়ে যাবে না, ব্রেডের জায়গায় আমাদের হয়ে যাবে যে টিকিট সেল। তো আমাদের টিকিট প্রাইস কমানো হয়েছে, টিকিট প্রাইস কমানো হয়েছে, তাহলে আমাদের টিকিট সেল কি করার কথা, বাড়ার কথা। কিন্তু আমাদের এখানে রেভিনিউটা কনস্ট্যান্ট নেই, রেভিনিউটা 25% বেড়েছে। তো এটা আমরা এইভাবে করতে পারবো না, এইভাবে এই মেথডে এটা হবে না। এই অঙ্কটা ভুল নয়, এই মেথডে এটা হবে না। আমরা দেখতে হবে জেনারেলাইজ মেথড কি বলে। টিকিটের দাম 20% কমেছে, তাহলে 100 থেকে কমে কত হয়েছে না 100 থেকে 20% কমে হয়েছে 80।
আমাদের রেভিনিউ 20% কমার কথা, কিন্তু রেভিনিউ 20% কমেনি, রেভিনিউ কি হয়েছে, রেভিনিউ বেড়েছে। রেভিনিউ কত পার্সেন্ট কত বেড়েছে, না রেভিনিউ 25% বেড়েছে, এর থেকে 25% বেড়েছে, দিয়ে 125 হয়েছে। তো 125 হয়েছে, সেটা আমার হওয়ার কথা ছিল কত, 80। তো 80 থেকে 125 হয়েছে মানে কি, কত বেড়েছে, 45 বেড়েছে। কততে বেড়েছে, 80-তে বেড়েছে, ইন্টু 100। তো এটা আসবে 5, 9, 16, 4 দিয়ে কাটলে 4, 25, তো 25 9 হয় 225/4, 225/4 করলে এটা আসবে 56 হোল 1/4 বা 56.25%। আরেকবার সাম আপ করি দিক, আমাদের এটা আগের অঙ্কটার মতনই হতে পারতো যদি আমাদের এখানে রেভিনিউটা আমাদের আনচেঞ্জ থাকতো, ওটা আমাদের কনস্ট্যান্ট থাকতো, কিন্তু ওটা আমাদের কনস্ট্যান্ট নেই। তো যখন ওটা আমাদের কনস্ট্যান্ট নেই, তখন আমাদের দেখতে হবে জেনারেলাইজড মেথড। তো জেনারেলাইজড মেথড কি বলে, যে 100 টাকা আগে একটা কিছু দাম ধরে নিতে হয়, সেখান থেকে 20% কি বলেছে, দামটা কমেছে। 20% কার দাম কমেছে, না টিকিটের দামটা 20% কমেছে। তো টিকিটের দাম 20% কমলে কত হয়েছে, 80 টাকা। এখন 80টা বিক্রি হয়েছে বা 80 টাকা হয়েছে 20% কমে। তো রেভিনিউটা 20% কমার কথা। এখন আমি টিকিট সেলের ব্যাপারে যাচ্ছি না, টিকিট সেলও মনে করো কনস্ট্যান্ট আছে, তাহলে রেভিনিউটাও আমার কমার কথা। যেহেতু যদি দাম কমাই, যদি এখন ধরো আমি কিছু স্টুডেন্ট পড়াচ্ছি, আগামী ধরো 1000 টাকা মাইনে নিতাম, এখন যদি আমি 500 টাকা মাইনে নিই, তাহলে আমার কি রেভিনিউটাও তো আমার কম জেনারেট হবে, যদি আমার স্টুডেন্ট সংখ্যা যদি একই থাকে। হ্যাঁ, এখন যেহেতু আমি কম মাইনে নিচ্ছি, তার জন্য যদি স্টুডেন্ট সংখ্যা যদি বাড়ে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে আমাদের কি রেভিনিউটা এখন 80 হচ্ছে। এবার কি হয়েছে, যে টিকিটের দামটা কমানোর জন্য কি হয়েছে, যে রেভিনিউটা বেড়ে গেছে, রেভিনিউটা কত পার্সেন্ট বেড়েছে, না 25% বেড়েছে। কার 25% বেড়েছে বলা আছে, না 100 25% বেড়ে 125 হয়েছে। তো 125টা কত বেড়েছে, না 45 বেড়েছে। কতই বেড়েছে, 80-তে। আর 100-তে কত বাড়বে, তাহলে ইন্টু 100 করলে 225/4, 56.14 বা 56.25%। তো অঙ্কগুলি ভালো লাগলে ভিডিওটি লাইক করো। চলো পরের অঙ্ক দেখে নেওয়া যাক। পরের অঙ্কটি আবার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। প্রত্যেকবার এই পরীক্ষায় এই ধরনের অঙ্ক তোমরা পাও। তো যাই হোক, এই একটি অঙ্কের মাধ্যমে আমরা 4 ধরনের কোশ্চেনের অ্যান্সার করে নেব। Due to 25% increment in the price of sugar, a man is unable to purchase 2 kg sugar less in rupees 400. Calculate initial price, current price, initial consumption, current consumption. বাংলায় দেখে নেওয়া যাক। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ার জন্য এক ব্যক্তি 400 টাকায় পূর্বের তুলনায় 2 কেজি চিনি কম পেল। তাহলে গণনা করো পূর্বের দাম কত, বর্তমান দাম কত, পূর্বের ব্যবহার কত ছিল এবং বর্তমানের ব্যবহার কত। তাহলে দেখা যায় এই অঙ্কটা আমরা কিভাবে করব। তো 25% দাম বৃদ্ধি পেয়েছে, মানে আগে যদি 400 টাকায় এক ব্যক্তি চিনি কিনতো, তাহলে সে তাকে এখন 400 ইন্টু 400 25%, মানে 400 ইন্টু 25/100, 0 করলে 100 টাকা বেশি দাম দিতে হবে। তাকে 100 টাকা এখন বেশি দাম দিতে হবে যদি সে সেম পরিমাণ চিনি কিনতে চায়। যদি কেউ আগে 400 টাকা যতটা চিনি কিনতো, এখন সে দাম বাড়ার জন্য তাকে যদি হচ্ছে সেম পরিমাণ চিনি কিনতে হয়, তাহলে তাকে 100 টাকা বেশি খরচা করতে হবে। তো এই 100 টাকা যে বেশি খরচা করতে হবে, আগে ভালো করে বোঝো, আগে সে যখন কিনতো চিনি, তখন সে যত টাকা খরচা করতো, তাতে সে যতটা পরিমাণ পেত। এখন সে তত টাকা খরচা করলে সে 2 কেজি চিনি কম পাচ্ছে। তাহলে দাম কতটা বেড়েছে, 100 টাকা। এই 100 টাকাটাই কি 2 কেজি চিনির দাম নয়? এই 100 টাকাটাই কিন্তু এই 2 কেজি চিনির দাম। কারণ 2 কেজি চিনি সে কম পেয়েছে, আর সে তাকে টাকাও কত দিতে হয়েছে, না 100 টাকা। সে মনে করে পকেটে 400 টাকায় নিয়ে গেছিল, সে জানে না যে দাম বেড়ে গেছে। এরপর দোকানদার তার কাছ থেকে কি করবে, তার কাছ থেকে কিছুটা চিনি তুলে নেবে। তার কাছ থেকে কতটা চিনি তুলে নিয়েছে, 2 কেজি চিনি তুলে নিয়েছে। 2 কেজি, এই 100 টাকা না দিতে পারার জন্য 2 কেজি চিনি এক্সট্রা তুলে নিয়েছে। তো তাহলে বর্তমানে চিনির দাম কত, বর্তমানে চিনির দাম, বর্তমান দাম বা কারেন্ট প্রাইস, এই 2 নাম্বারটা 100/2, এত রুপিস। 100 টাকায় সে 2 কেজি পেত, 50 রুপিস। তাহলে এখন সে ক কেজি চিনি পাচ্ছে, 4টা। কারেন্ট কনজাম্পশন, না 400 টাকায় সে টোটাল খরচা করছে এবং পার কেজির দাম কত, 50 টাকা করে। তাহলে সে এখন পাচ্ছে কত, না 8 কেজি।
বোঝা গেল 400 টাকা সে হচ্ছে এখন খরচা করছে এবং পার কেজি চিনির দাম 50 টাকা করে হলে সে এখন কত টাকা কিনছে, কত কেজি কিনছে না 8 কেজি। আচ্ছা, সে তাহলে কত কম কিনছে, মানে ইনিশিয়াল কনজাম্পশন কত ছিল, এখানে বলেই দেওয়া হয়েছে যে সে 2 কেজি কম কিনছে। তো এখন কিনছে হচ্ছে 8 কেজি, আগে কিন্তু 2 কেজি, তাহলে 8 কেজি প্লাস 2 কেজি করলে 10 কেজি। তো এখন কিনছে 8 কেজি, আর পূর্বের তুলনায় কত কম কিনছে না 2 কেজি কম কিনছে। তো 8 কেজির সাথে যদি 2 কেজি যোগ করে দিই তাহলে সেটাই আমি পেয়ে যাবো ইনিশিয়াল কনজাম্পশন বা পূর্বের ব্যবহার কতটা ছিল। আচ্ছা, তাহলে লাস্ট কি কোশ্চেনটা পড়ে আছে না ইনিশিয়াল প্রাইস বা পূর্বের দাম কত ছিল। পূর্বের দাম কত ছিল সেটা বের করার জন্য কি করতে হবে, পূর্বে সে কত টাকা খরচা করতো, পূর্বে তো সেই 400 টাকাটাই খরচা করতো। তো পূর্বের দাম বা ইনিশিয়াল প্রাইস আইপি ইকুয়ালস টু 400 বাই কত, কিন্তু 10, 10 কেজি কিন্তু, তাহলে 400/10 করলে 40 রুপিস। তো আগের কত দাম ছিল না 40 রুপিস আগে দাম ছিল। বোঝা গেল। তাহলে একটা অঙ্কে যে 4 ধরনের কোশ্চেন হতে পারে, এই 4 ধরনের কোশ্চেনই জেনারেলি আসে এই অঙ্কটা, সেটা আমরা প্রত্যেকটা এই অঙ্কের মাধ্যমে বুঝে নিলাম। গাইস, আজকের ক্লাসটি কেমন ছিল সেটা জানিও। আজকে কিছু বাছা বাছা অঙ্ক নিয়ে আমরা এসেছিলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো এবং নিজের বন্ধু ও পরিবারদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।